চমৎকার তিনজন অতিথি আছেন আমাদের সাথে, তাদের সাথে আলাপ করাতে চাই, কিন্তু তার আগে কেন তাদের প্রসঙ্গটা প্রাসঙ্গিক তা একটু মনে করানো খুব বেশি প্রয়োজন। আমরা জানি উৎসবের আর অল্প কিছু দিন বাকি আছে, এবং এই উৎসবের পরবর্তীতে যেটা দেখা যায় যে আমাদের প্রত্যেকটি বিনোদন এবং পর্যটন কেন্দ্রে উপচে পড়া দর্শনার্থীর ভিড় আমরা দেখতে পাই। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সময় পরিকল্পনার কোনো বিকল্প নেই, কারণ পরিকল্পনা না করে অনেক ক্ষেত্রে যাওয়াতে যেটা হয়, আমরা পর্যটক ভোগান্তির চিত্র প্রতি বছরই দেখি। দেখা যায় সারা বছর জুড়ে পর্যটন কেন্দ্রগুলো ফাঁকা, কিন্তু উৎসবের এই সময়টায় আমরা মিনিমাম যে সুযোগটুকু আছে সেই সুযোগটুকু অ্যাভেল করতে পারি না, শুধুমাত্র আমাদের পরিকল্পনার অভাবের কারণে। এবং এই খাত সংশ্লিষ্ট তিনজন আছেন ব্যক্তি পর্যায়ে থেকে যারা উদ্যোক্তা, এবং তারা তাদের মতো করে সর্বোচ্চ চেষ্টা করছেন আমাদের যে কোনো ভ্রমণ কিংবা যে কোনো উদযাপন আরও অনেক বেশি উপভোগ করে তোলবার জন্য। ডান থেকে পরিচয় করাচ্ছি, আমাদের সাথে আছেন ইমন ইসলাম। শুভ সকাল, আপনাকে স্বাগত সকালের বাংলাদেশে। তার পাশেই রয়েছেন জুবাইর হীরা। শুভ সকাল, স্বাগত। এবং তার পাশে রয়েছেন জাকারিয়া হুসাইন শাওন। শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, সকালটা ভালো লাগছে। একটা খুব ইন্টারেস্টিং মিল আছে আপনাদের, এবং আপনারা আসলে তিনজনই যে সেক্টরটাতে কাজ করছেন সেটা আসলে সুন্দরবন এবং তার পেরিফেরিকে আসলে ঘিরে। ওয়াই সুন্দরবন? বাংলাদেশে এত জায়গা থাকতে। এটা একটা ভালো প্রশ্ন। সুন্দরবন বাংলাদেশের হার্ট, সুন্দরবন বাংলাদেশের ফুসফুস, সুন্দরবন বাংলাদেশকে বুকে আগলে বাংলাদেশের অনেক বিপদ আপদ থেকে বাংলাদেশকে বাঁচায়। তো সুন্দরবনকে আমরা যে পর্যটন করছি, আমরা বিশ্বাস করি আমরা এই পর্যটনের মাধ্যমে সুন্দরবনকে বাঁচানোর যেই চেষ্টা, সেই চেষ্টায় আমরা একটা অগ্রণী ভূমিকা রাখছি। কিভাবে রাখছি আমরা হয়তো গল্পে গল্পে এটা জেনে যাব। আমরা গল্পে গল্পে জেনে যাব বলছিল, একটু ইমনের কাছ থেকে জানতে চাই শুরুটা কিভাবে করেছিলেন, কারণ এটা এমন একটি খাত, আমি জানি না ক বছর আগে শুরু করেছেন, তবে এটা নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় আপনারা যে সময়টা শুরু করেছিলেন এই নো হাউটা আমাদের মধ্যে কম ছিল, মার্কেটটা রেডি ছিল না, একটু একটু করে আপনারা প্রাইমারি পর্যায়ে শেপ দিয়েছেন। শুরুটা কি করে হলো? আমরা বেসিক্যালি সুন্দরবনে আমরা যেহেতু ট্রাভেল এজেন্সি বিজনেস করতাম এখন থেকে প্রায় 10-12 বছর আগে থেকেই শুরু করেছি। সেক্ষেত্রে আমরা 18-19 সাল থেকেই হচ্ছে বিভিন্ন জায়গাতে ট্রাভেল ডেস্টিনেশনে যে গেস্টদের জন্য থাকার জায়গাগুলি আছে এগুলি সম্পর্কে আমরা ইনফরমেশন নিতাম, এবং সেখানে একটা ট্রিপ প্ল্যান করতাম, এবং বিভিন্ন মানুষকে আকৃষ্ট করার জন্য আমরা ইভেন্ট থ্রো করতাম। তারপরে আমরা একটা গ্রুপ অফ পিপলকে সেখানে নিয়ে যেতাম। এইভাবে করতে করতে কোনো এক সময় আমরা আমাদের এক বড় ভাইয়ের মাধ্যমে জানি যে সুন্দরবনের পেরিফেরিতে একটা হোমস্টে আছে, এবং এই হোমস্টেটার নাম হচ্ছে গোলকানন। একদমই এটার বারান্দায় বসে সুন্দরবন দেখা যায়। অনেক সময় কুমির এর সামনে থেকে চলে যায়, বারান্দায় বসে আপনি হয়তোবা কুমির, ভাগ্য ভালো থাকলে কুমির দেখতে পাচ্ছেন। অনেক সময় না, বেশিরভাগ সময়ই হচ্ছে আপনি বারান্দায় বসলে হরিণের ডাক শুনতে পাচ্ছেন। সো এই জায়গাটা সম্পর্কে আমাদের তখন একটা আগ্রহ তৈরি হয়। সেই আগ্রহ থেকে আমরা এখানে প্রথমে নিজেরা যাওয়ার পরে আমাদের খুবই ভালো লাগে এই জায়গাটা। একদম বাংলাদেশের অন্যান্য ট্রাভেল ডেস্টিনেশনে যেমন বেশিরভাগ ট্রাভেল ডেস্টিনেশনে হয় কি যে একটু ক্রাউডি, একটা রিসোর্ট থেকে তাকালে আরেকটা রিসোর্ট দেখা যাচ্ছে, বা হচ্ছে আমরা যে মেন্টাল পিসটার জন্য ঘুরতে যাচ্ছি সেই মেন্টাল পিসটা আমরা হয়তো অনেক জায়গায় পাচ্ছি না। যেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে ওই গ্রামটা, সুন্দরবনের যে পেরিফেরির গ্রামটা, ওই গ্রামের এই একটা কটেজ, ওইখানে আমরা ঠিক কটেজ বলবো না, এটা বেসিক্যালি হোমস্টেই ছিল। এটা রিলিফ ইন্টারন্যাশনাল নামে একটা এনজিও, তারা একটা পরিবারকে, ওখানকার লোকাল একটা পরিবারকে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে ট্যুরিজমটা শেখায়, তারপরে গেস্ট আসলে গেস্ট কিভাবে আসতে পারে সেই সব পদ্ধতি তাদেরকে শেখায়। এবং তারপরে ওনারা প্রায় 11টা প্রজেক্ট করেছিলেন এরকম সুন্দরবনের টোটাল পেরিফেরিতে, বাট তার মধ্যে মাত্র 2টা প্রজেক্ট আসলে সাস্টেইন করে। বাকিগুলি হয়তো বা প্রপার ফলো আপের অভাবে, বা হচ্ছে ওইখানকার যে মানুষটা এটা অপারেট করছে তার সাথে রিয়েল মার্কেটের কানেকশনটা ঠিকমতো না থাকার ফলে একটা সময় এসে বাকিগুলি প্রায় বন্ধই হয়ে যায়। তো ডলিয়ানে একটা, এবং আরেকটা হচ্ছে এই যে পশ্চিম ঢাংমারিতে, ওনার নাম হচ্ছে শ্রীপতি বাছার। তো উনি ওইখানে এটা অপারেট করেন, ওনার পারিবারিকভাবে ওনার আত্মীয় স্বজন যারা আছে তারা। তো আমরা ওইখানে যাওয়ার পরে আমাদের খুবই ভালো লাগে, এবং আমাদের মনে হয় যে এখানে অনেক মানুষ আসতে চায়, আসলে হয়তো ভালো লাগবে তাদের, এবং আসতে চাচ্ছেও। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাকোমোডেশনটা কি আরো বাড়াতে পারি কিনা। এবং আরেকটা ব্যাপার আমাদের মনে হয় যেটা, যে সুন্দরবনের ঠিক এপারের যে মানুষগুলি আছে সেই মানুষগুলোকে যদি আমরা বিকল্প কোনো কর্মসংস্থানের মাধ্যমে
বনের এপারেই আটকে ফেলতে পারি আমরা, তাহলে সুন্দর হয়তো বনের উপর চাপ কম তাহলে পড়বে। হয়তো বনের উপরে যে আমাদের যে ন্যাচারাল রিসোর্সের উপর ডিপেন্ডেবল যে জনগোষ্ঠীটা আছে, বেসিক্যালি তারা তো অনিচ্ছাকৃতভাবে এটার উপর প্রেসার ক্রিয়েট করছে। বনের উপর নির্ভরশীলতা তাদের আছে। সো তারা ইচ্ছাকৃত প্রেসার ক্রিয়েট করছে না, অনিচ্ছাকৃত প্রেসার ক্রিয়েট করছে। সো সেই অনিচ্ছাকৃত প্রেসার ক্রিয়েটটা যে করবে না, তার জন্য তো আমাকে এবারে অল্টারনেটিভ অপশন দিতে হবে। আসলে- সেই অপশনটাও আমাদের একটা মাথায় ছিল যে তাদেরকে আমরা ট্যুরিজমে কানেক্ট করতে পারি কিনা, Okay. এটাই সবথেকে ভালো পদ্ধতি হতে পারে। ঠিক এখান থেকে আসলে আমি জুবাইর আপনার কাছে আসতে চাই। ইকো ট্যুরিজমের কনসেপ্টটা বহির্বিশ্বে ভেরি সমাদৃত, এবং তারা জানে যে ইকো ট্যুরিজম মানে হচ্ছে কোনোভাবেই নেচারকে সেখানে মানে ডিসরাপ্ট করা যাবে না। আমরা যখন যাচ্ছি, আমার সুন্দরবনে যাওয়ার অভিজ্ঞতা আছে, চিপসের প্যাকেট, ডাইপার, প্লাস্টিক বোতল, এমন কোনো হেন জিনিস নাই সেখানে আসলে পাওয়া যায় না। খুঁজলেই সবকিছু পানির মধ্যে ভাসতে পাওয়া যায়। না, হ্যাঁ, এটা একটু দর্শকদের বলে দিতে হবে, মানে ব্যবহার করাগুলো সেখানে ফেলে আসেন, হ্যাঁ, অফকোর্স। অতি উৎসাহী অনেকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই যে যারা যাচ্ছে ট্যুরিস্ট, তাদেরকে আসলে আমরা কতটা এডুকেট করতে পারি, বা আমাদের ওই ফ্যাসিলিটিস যেগুলো আছে সেগুলো নেচারকে ডিসরাপ্ট করছে না তো? আচ্ছা, এখানে এই প্রশ্নের উত্তরটা ঠিক দুভাবে দিতে হবে। হ্যাঁ, প্রথম বিষয়টা হচ্ছে, আমরা যারা ট্যুরিজম করি, আমরা যারা ট্যুরিজমকে প্যাশনেটলি করি, আমরা কিন্তু পরিবেশ সচেতন সবাই, কম বেশি। দু একজন থাকতে পারে তাদেরও আসলে ওই লার্নিংটা হচ্ছে। এই যে পেরিফেরির লোকজন, আপনি ওখানে গেলে বুঝবেন, ওখানকার মানুষজনের অনুষ্ঠান আচারে মানুষজন ওয়ান টাইম প্লেট ব্যবহার করছে, ওয়ান টাইম প্লাস্টিকের গ্লাস ব্যবহার করছে, এবং পলিথিন ব্যবহার করছে, কিংবা প্রত্যেকটা বিস্কিটের মোড়ক থেকে শুরু করে চকলেটের মোড়ক, প্রত্যেকটা কোম্পানি আমাদের এই সবগুলো কিন্তু আসলে আমরা মোড়কজাত খাবারই চলে গেছি। আমরা কিন্তু ওই কুটির শিল্পে আর নাই, না, আমার না। পাড়ার দোকানের বেকারি কিন্তু নাই। না, এগুলো দুঃখজনক দখল বা করেছে সত্য। বড় বড় গ্রুপগুলো। তো এই যে প্যাকেজিং, সেটাই প্রান্তিক লোকজন তো ওখানে থাকে, ওরা তো খায়, ওরা তো কনজিউম করে, কিন্তু ওদের ওই লিটারেসি নাই বিধায় তারা কিন্তু ওগুলো প্রপারলি ম্যানেজ করতে পারে না। আমরা আমাদের এই উদ্যোগগুলো নিয়ে ট্যুরিজমগুলো শুরু করার পর কিন্তু আমরা তাদেরকে এই যে শেখানোর ব্যাপারটা, তাদেরকে একটা হ্যাবিচুয়েটেড মধ্যে নিয়ে আসা, পরিবেশ সচেতনতা, যেই লার্নিংটা ছিল না, সেই লার্নিংটা কিন্তু আমরাই দিচ্ছি। আমাদের স্টাফরাই একসময় যারা অনেক কিছু জানতো না, হাতে ধরে তাদেরকে আমরা শিখিয়েছি, তারা কিন্তু আমাদের চাইতে অনেক বেশি পরিবেশ সচেতন, এবং বন লাগোয়া থাকায় তাদের কিন্তু বনের প্রতি ভালোবাসা আমাদের চাইতে বেশি। কিন্তু ভালোবাসা প্রকাশ করার যে পদ্ধতি, সেখানে হয়তো কিছু কমতি ছিল। না, অনেক ক্ষেত্রে যেটা হয়, আমরা থাকতে থাকতে ফর গ্রান্টেড হিসাবে নিয়ে নিই, আমি উপলব্ধি করতে পারি না এটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই জায়গা থেকে একটু শাওনের কাছে আসি। শাওন, একটা জিজ্ঞাসা থাকেই, এই উদ্যোগের মধ্যে একটা চমৎকার কাজ আপনি করেছেন, তা হচ্ছে স্থানীয় যেই কুটির শিল্পগুলো আছে এবং সংস্কৃতির যে অনুষঙ্গগুলো আছে, এগুলোকে ইনকর্পোরেট করার চেষ্টা করেছেন। উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা মূলত যে গ্রামের মানুষ আমরা যখন ট্যুরে যাই কোথাও, আমরা কিন্তু সেখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করি, একটা অন্তত সুভিনিয়ার নেই, নিয়ে আনার চেষ্টা করি। তো এই অঞ্চলে কিন্তু এই জিনিসটা নাই, বা বাংলাদেশেও কিন্তু অন্যান্য যে স্পটগুলো আছে, আপনি সুভিনির কিছু পাবেন না। আপনি দেশের বাইরে যে কোনো জায়গায় যান, আপনি কিন্তু যে কোনো একটা চাবি রিং হলেও পাচ্ছেন। তো এইটা চিন্তা থেকেই আসলে একটা সুভিনির শপ করা, এবং এলাকার যারা হস্তশিল্প কাজ করেন, কুটিরশিল্প নিয়ে কাজ করেন, তাদের কাছ থেকে, এবং তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে ছোট ছোট যে প্রোডাক্টগুলো, এগুলো আমরা ওখানে কালেক্ট করি এবং সেল করি। বাহ, সেক্ষেত্রে কি তাদের উৎপাদিত পণ্যটাই, নাকি আপনারাও পণ্য নিয়ে তাদেরকে আইডিয়া দিয়েছেন যে এই ধরনেরও করা যায় কিনা? আমরা তাদেরকে অবশ্যই বোধ idea হয়ে দিচ্ছি, হয়েছে কারণ বিষয়টা। ধরেন একটা জিনিস আমরা হাতে হস্তশিল্পের একটা সেলাই করছি, তারা তো আসলে এটা নিয়ে ছিল না, পারদর্শী ছিল না। আচ্ছা, তাদেরকে ট্রেনিংও দেওয়া হয়েছে। আমি কেন জিজ্ঞেস করলাম, রুনিয়া, খুব কমন একটা বিষয় হচ্ছে, আমরা যখন কোথাও ঘুরতে যাই অন্তত একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসি, যেটা ওই দেশের একটা সুভিনিয়ার। অথচ বিস্ময়করভাবে আমাদের বাঙালি যারা রয়েছি, তাদের প্রত্যেকের ঘরে খুঁজলেও প্রতি 10 ঘরে একটি সুন্দরবনের সুভিনিয়ার পাওয়া যাবে কিনা, এটা একটা বড় বিশাল জিজ্ঞাসা। একটা সময় ক্যালেন্ডারগুলো হতো যেখানে সুন্দরবনের কোনো একটি জায়গার ছবি থাকতো। দিনকে দিন সেই ক্যালেন্ডার প্রচলন থেকে আমরা দূরে সরে আসছি। সুন্দরবনকে কেবলমাত্র আমাদের কাগজে কলমে আর এখন সোশ্যাল নেটওয়ার্কে আটকা পড়েছে। তবে এই 3 মানুষ এই সুন্দরবনকে আমাদের জীবনের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করছেন। এবং এই আলাপচারিতার পর যেটা জিনিস জানতে চাই, যে বাংলাদেশে যখন আমরা পোটেনশিয়াল দেখি, অনেক পোটেনশিয়াল, বিদেশে আমরা দেখি যে তারা হয় না হারভেস্টিং, অ্যাপল হারভেস্টিং, তারপর তারা টিউলিপ ভিজিট করতে চায়। তা আমাদেরও তো এরকম আছে, গোলাপ বাগান আছে, তারপর আমাদের আম, লিচু, অনেক কিছু। তো সেই ক্ষেত্রে আমাদের এই ভিলেজ ট্যুরিজমের পাশাপাশি অ্যাগ্রো ট্যুরিজম নিয়ে আপনাদের কোনো প্ল্যানিং আছে কিনা, বা সেটা নিয়ে কিংবা সুন্দরবনের এই যে গোলপাতা আছে, কিংবা এরকম আরো যে অনুষঙ্গগুলো আছে, এটা নিয়ে কিন্তু অলরেডি আমরা কাজ করতেছি। আচ্ছা, আমরা যেমন সুভিনির শপে আমরা কিন্তু সুন্দরবনের যে মধুটা, সেটা সেল করি। তারপর হচ্ছে গোলপাতার গুড়,
যে গোল পাতা পাওয়া যায়, এটা দিয়ে একটা গুড় এটা বানানো গুড় হয়, হয়। সেটা সেল করি। তারপরে কেওড়ার আচার, সুন্দরবনের একটা গাছ, কেওড়া গাছ, শুনতেই তো লোভ হচ্ছে। তো সে কেওড়ার আচারটা কিন্তু আমরা করি। বাহ, আচ্ছা, আরেকটা ইমন ব্যাপার ভাই। হচ্ছে যে আমরা এই যে অ্যাগ্রো ট্যুরিজম এবং হচ্ছে কমিউনিটি ট্যুরিজম, ইকো ট্যুরিজম, এটার যে কানেক্টিভিটিটা, জি এটা বেসিক্যালি ইন্টারন্যাশনালি এখন খুবই পপুলার একটা আইডিয়া। আমরা হয়তোবা যেভাবে যে ভিয়েতনামে যদি কেউ গিয়ে থাকে, যারা গিয়েছে তারাই দেখেছে যে ভিয়েতনামে আসলে এই অ্যাগ্রো ট্যুরিজমটাকে কানেক্ট করে তারা কিন্তু সারা পৃথিবীকে জানান দিয়েছে Mainstream tourism media হয়ে গেছে। তো এই জায়গাটায় ব্যাপারটা হচ্ছে কি, আমাদের মনে হয় যে এই এশিয়ার মধ্যে বাংলাদেশের ভৌগোলিকভাবে অবস্থানটা এত সুন্দর এবং এর দক্ষিণাঞ্চলে এত সুন্দর ক্যানেল আছে, আছে, গ্রাম আছে, এবং এই ক্যানেলের সাইডের যে গ্রামের মানুষগুলি আছে, বিভিন্ন আমরা বিল বলি যেগুলোকে। সো এই জায়গাগুলিতে যদি আমরা কোনোভাবে কমিউনিটি ট্যুরিজম, ইকো ট্যুরিজম এবং হচ্ছে অ্যাগ্রো ট্যুরিজমকে কানেক্ট করতে পারি, সেক্ষেত্রে আমাদের যে সেন্ট্রালাইজ ইকোনমিটা, বাংলাদেশের যে সেন্ট্রালাইজ ইকোনমি, ঢাকা কেন্দ্রিক ইকোনমি, সো এই ইকোনমির উপরে কিন্তু ব্যাপক একটা প্রভাব কমে যাবে, যে যার গ্রামে গ্রামে কাজ করার সুযোগ পাবে। এবং প্রচুর পরিমাণে বিদেশিরা এখন হচ্ছে এই যে অ্যাগ্রো ট্যুরিজম এবং কমিউনিটি ট্যুরিজমের উপরে ডিপেন্ডেবল, এবং তারা এটা পছন্দ করে খুব। তারা কিন্তু লাক্সারি খোঁজে না, তারা সাস্টেনেবিলিটি। এবং আরো একটা ব্যাপার হওয়া সম্ভব, যেটা হচ্ছে যে আমাদের এই যে শহরের এবং গ্রামের মানুষের মধ্যে যে এগ্রিকালচারাল যে প্রোডাক্টগুলি আসে, এই প্রোডাক্টগুলি প্রচুর পরিমাণে কেমিক্যাল এবং হচ্ছে বিভিন্নভাবে আসে এটা। সো এইটা যখন আমরা অ্যাগ্রো ট্যুরিজমটা ডেভেলপ করতে পারবো, ধরেন কেউ একজন ঢাকা থেকে তার পরিবার নিয়ে একটা গ্রামের বাড়িতে গেছে, সেখানে সে কিন্তু ওই পুকুর থেকে মাছ ধরে ফসল নিয়ে এসে শখ করেই ওইটা বাসায় নিয়ে আসতে পারতেছে ঢাকাতে। আবার ওই প্রজেক্টটাও চাইলে কিন্তু পুরো মাসই তাকে, সে যেহেতু ঘুরে আসছে দেখে আসছে, তাকে বলতেই পারে যে তোমার বাসায় যত কিছু তুমি চাইলে লাগছে সাবস্ক্রিপশন বেসে পুরো মাস আমার জুড়ে এটা আমার কাছ পুরোটাই থেকে নিতে নিতে পারো। পারো। সো আমাদের বেসিক্যালি হচ্ছে সুন্দরবনের যে পেরিফেরিটা যেহেতু আমরা শুরু করে ফেলেছি এই জায়গাটাতে, এবং এইটা যেহেতু পুরো গ্রাম কানেক্টেড, এর সাথে অলরেডি আমি একটু জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন দিই আপনাদেরকে। আমাদের এই পেরিফেরিতে হচ্ছে টোটাল 16.7 কিলোমিটার এরিয়া, এর মধ্যে এরিয়া তো অনেক বড়, তার মধ্যে আমরা ট্যুরিজমটা এখন ডেভেলপ হয়েছে যে জায়গাটাতে এই বিগত 4-5 বছরে, এটা এই 16.7 কিলোমিটারের মধ্যে টোটাল 16টা রিসোর্ট এখন অপারেশনে আছে, আর 4 থেকে 5টা রিসোর্ট হচ্ছে কনস্ট্রাকশনে আছে। এই 16টা রিসোর্টের মধ্যে 137 জন স্টাফ কাজ করে, তার মধ্যে শুধু 16 জন স্টাফ বাইরে থেকে গিয়েছে, বাকি সবাই লোকাল। বাকি 85% স্টাফ হচ্ছে ওখানকার এই গ্রামের, যারা কিনা ডে টু ডে শিখে শিখে তারা এখন ট্যুরিজম সার্ভিস দিচ্ছে, এবং তারা কিন্তু ডে টু ডে বিদেশিদের সার্ভিস দিচ্ছে। আমাদের এই 16টা রিসোর্টে লাস্ট 1 ইয়ারে 83,650 জন ট্যুরিস্ট এসেছে আমাদের এখানে লাস্ট 1 বছরে, এবং তার মধ্যে প্রায় 5 থেকে 5,500 বিদেশি। এই মানুষগুলি কিন্তু সার্ভিস এদের কাছ থেকে নিয়েছে, এদের জন্য রান্নাও করেছে এই গ্রামের মানুষরা, গ্রামের মহিলারা। সো এখানে গেলে এই জায়গায় যে আলাদা একটা ভাইব আছে, এখানকার ট্যুরিজমটা একটা প্রাণ আছে। আমরা ট্যুরিজম কেন্দ্রগুলোতে যাই, যদি প্রাণ না থাকে প্রাণ কোথায় থাকবে আসলে আমাদের ইমন ভাই জানা আমাদের নেই। মনে হয় যে এই জায়গাটাতে আমরা চাচ্ছি একটা মডেল, একটা পাইলট প্রজেক্ট হিসেবে ধরে, যে কমিউনিটি ট্যুরিজম, অ্যাগ্রো ট্যুরিজম এবং হচ্ছে ইকো ট্যুরিজমটাকে কানেক্ট করে কিভাবে বাংলাদেশের আদার প্লেসগুলোতে এটা ডেভেলপ করা সম্ভব, সেটার একটা পাইলট প্রজেক্ট আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি। চমৎকার। আমি একটু হীরা ভাইয়ের কাছে যাই। পাইলট প্রজেক্টের মধ্যে যদি আপনারা আস্তে করে যে মোড়কজাত জিনিসগুলোকে যদি সরিয়ে সেটাকে যদি রিপ্লেস করতে পারেন, পেপারমেন্ট ব্যাগ দিয়েও যদি রিপ্লেস করা হয়, আমরা কিন্তু অলরেডি পানির বোতল ইউজ করি না, আমরা সবাই কাচের জার অথবা মাটির এবং খাবারের ক্ষেত্রে আমরা কিন্তু মাটির প্লেট ব্যবহার করি। তো আমরা চেষ্টা করছি, কারণ এটা তো আসলে আমরা অভ্যস্ত হয়ে গেছি এবং মার্কেটে এতটা ছড়িয়ে গেছে যে অল্টারনেটিভ অ্যাভেলেবল অপশন ক্রিয়েট না হলে আমাদের জন্য ধরেন বিজনেসটাও তো আমাদের আসলে মিনিমাম মেইনটেইন করতে হয়। চমৎকার। আমরা একটু হীরা ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখি, প্রশ্ন রেখে একটা বিরতিতে যাই। এই যে ইমন ভাই বলছিলেন যে এই মডেলটাকে সারা বাংলাদেশে রেপ্লিকেট করার মতো বিষয়, সারা বাংলাদেশে যে ডিফারেন্ট রিজিয়নগুলো আছে, সেই রিজিয়নাল ট্যুরিজম ক্যালেন্ডার কি আমরা তৈরি করতে পেরেছি কেন্দ্রীয়ভাবে? বাংলাদেশ পেরেছে যে কোন মাসে ঠিক কোন জায়গায় ট্যুরিজমের জন্য ফোকাস করা যায়, বা কোন জায়গার কোন বিষয়টা স্পেশাল, একটু আপনি ভেবে নেন। শুনছিল জুবাইর হীরা আপনার কাছে, আমরা ম্যাপিংটা করতে পেরেছি কিনা, আমরা অন্তত জানি কিনা বাংলাদেশে কখন কোথায় কোন মাসে ঘুরতে যাওয়া যেতে পারে। এই ম্যাপিংটা আসলে ওপেনলি আমরা ডিসকাস করি না, বা আমরা কোনো সরকারি বেসরকারি কোনো ওয়েবসাইটে এরকম নাই, অ্যাভেলেবেল নাই, কিন্তু আমরা ওই ম্যাপিংটা ধরেই আমরা যারা ট্যুরিজম করি, আমরা ট্যুরিজমের প্রোডাক্টগুলো ডেভেলপ করি, ট্যুরিজম সার্ভিসগুলো ডেভেলপ করি, ওই ম্যাপিংটা মাথায় রেখেই কোন সময়টায় আমার হাওড়ে পিক সিজন, সেই সময়টা কিন্তু আমরা হাওড় নিয়ে বেশি কাজ করি, যে সময়টা সুন্দরবনের জন্য বেটার টাইম, সেই সময় সুন্দরবন নিয়ে কাজ করি। অর্থাৎ আমরা যারা ট্যুরিজম করি কিংবা
পার্বত্য অঞ্চলে কোন সময়টা বেশি ভালো হয় সেই সময় ধরেই কিন্তু আমরা ইভেন্ট বা চা বাগানে কখন যাব। এক্স্যাক্টলি ইন্টারেস্টিং, মানে কেন কিন্তু এখানে গ্যাপটা কোথায়? গ্যাপটা হচ্ছে আসলে আমি বারবারই বলি বা বিভিন্ন ফোরামে বা কথাবার্তা হলে যে আমাদের মধ্যে দূরত্ব আছে, এই দূরত্বগুলো ঘোচাতে হবে। দূরত্ব মানে হচ্ছে সরকারের সাথে, বিভিন্ন এনজিওর সাথে, কিংবা একাডেমিশিয়াল লোকজনের সাথে, আমরা যারা সরাসরি পর্যটন নিয়ে ব্যবসা করছি তাদের সাথে আমাদের এক একজন এই বিষয়টাকেই বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখছি, কিন্তু এই পার্সপেক্টিভগুলোকে এক টেবিলে এনে একটা বেটার কিছু রেজাল্ট নিয়ে কাজ করছি না, এটা খুব জরুরি। হ্যাঁ, কারণ আমার মনে হয় একত্রিতভাবে কাজ করলে তো আসলে আমরা একটা ন্যাশনাল ক্যালেন্ডারই আমরা প্রিপেয়ার করতে পারি, যেভাবে আমরা যখন আমরা নেদারল্যান্ডে যাই আমরা জানি টিউলিপ সিজন কখন, আমরা যখন অ্যাপল হারভেস্টিং এ যাই আমরা এক্স্যাক্টলি জানি টরন্টোতে সেটা কখন। তো বাংলাদেশে এরকম একটা ন্যাশনাল ক্যালেন্ডার কেন না আমাদের সিজনস গুলোকে এইটার সাথে কানেক্টেড জাস্ট আমি একটু একটা ব্যাপার বলি, যেটা হচ্ছে যে ন্যাশনাল ক্যালেন্ডারটা করার পেছনেও আরো একটা কাজ আছে, পেছনে করতে হবে মানুষকে হচ্ছে ট্যুরিজমটা জানানো। কারণ হচ্ছে কি আমাদের দেশের মানুষ সবাই ভাবতেছে যে শুধু শীতকালটাই মনে হয় ঘোরার সময়। আর ধরেন পাহাড় বা সবুজ, এটা বর্ষায় যতটা জীবন্ত যতটা সুন্দর, এটা কি আসলে শীতে থাকে? কিন্তু আমরা না কমফোর্টেবল ট্যুরিজমটা শিখছি, হ্যাঁ প্রমোট করছি। তো এবং এই ট্যুরিজমের সাথে সংশ্লিষ্ট যারা ব্যবসা করছে বা অথরিটি যারা আছে বা হচ্ছে মিডিয়া বলবো, সবাই না ওই যে আমরা বলছি মৌসুম, আসলে মৌসুমটা কি পুরো বাংলাদেশের জন্য মৌসুম? এখন ধরেন হচ্ছে অন্য কোনো একটা সময় থাকতেই পারে, বর্ষাকালটা পাহাড়ে অনেক সুন্দর হতে পারে, কিন্তু আমি যাচ্ছি শীতে কারণ আমার ভালো লাগতেছে, আমার শরীরে কষ্ট একটু কম হচ্ছে। আপনি তো ঠিকই নেপালে অন্নপূর্ণা গেলে সে বরফের সময় যাচ্ছেন। তা এখানে বাংলাদেশের ভিতরে কেন আপনি শুধু শীতই বাছাই করছেন? কারণ আমরা ওইটাকে মার্কেটে আনতে পারিনি, এইভাবে প্রোডাক্টটাকে প্যাকেজিং করতে পারিনি। একদম। একটু শাওন ভাইয়ের কাছে যাই, এটা আমাদের শেষ প্রশ্ন। এই যে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করছি, কেন্দ্র থেকে কি যথেষ্ট পরিমাণে সাপোর্ট আপনারা পান, নাকি শুধুমাত্র ব্যক্তি উদ্যোগে এটা শেষ হয়ে যায়? আসলে ওই ব্যক্তি উদ্যোগটাই আমাদের বেশি। কেন্দ্র থেকে তো সাপোর্ট বলতে মানে তাদের মধ্যেই আসলে নিজেদের মধ্যেই দ্বন্দ্ব আছে। ধরেন একটা ডিপার্টমেন্ট, আমরা আসলে ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে পড়বো না পরিবেশের আন্ডারে পড়বো না স্থানীয় সরকারের আন্ডারে পড়বো, এটাই আসলে মানে এইটা নিয়েই চলে যে কারা আসলে আমরা আমাদের গার্ডিয়ান খুঁজে পাচ্ছি না। না ট্যুর প্ল্যান করলে আপনারা পর্যটনের আন্ডারে পড়বেন, আমাদের গার্ডিয়ানরা স্থাপনা বানাতে গেলে তাদের সরকারের আন্ডারে পড়বেন, ফরেস্ট আছে। কম্বিনেশনটা দাও। কারণ আমি গার্ডিয়ানদের যে এক জায়গায় পাবো তারও আমাদের সুযোগ নাই, গার্ডিয়ানরাই আলাদা আলাদা থাকে। বাট আই হোপ যেহেতু আপনারা আসলে ডিমান্ডটা তৈরি করছেন, যখন নেসেসিটি তৈরি হয় তাহলে তখন তার সাথে পলিসিও তৈরি হয়ে যাবে। পলিসি দিয়ে নেসেসিটি আসলে হয় না। প্রথম যখন আমরা একটি সবুজ ভূমির উপর হাঁটতে শুরু করি হয়তো পথ খুঁজে পাওয়া যায় না, কিন্তু সেই পথ ধরেই বা সেই একই জায়গা দিয়ে যখন আমি ক্রমান্বয়ে হাঁটতে থাকি, আমার পরে একজন তারপরে একজন দল বেঁধে হাঁটতে শুরু করি, তখন সেখানে একটা রাস্তা তৈরি হয়। সেই রাস্তা আরও মানুষকে আকৃষ্ট করে, সেই আকৃষ্ট মানুষগুলো একটা সভ্যতা তৈরি করবার প্রথম গোড়াপত্তনটা শুরু করে। একটু ভাবুন কেন বলছি কথাগুলো। কেন্দ্র যদি সমন্বিত হয় তাহলে সারা বাংলাদেশ থেকে আমরা যারা ভ্রমণ পিপাসী রয়েছি তারা পৌঁছে যেতে পারবো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। অন্তত একটা ন্যাশনাল ক্যালেন্ডার হওয়া উচিত, আমাদের জানা উচিত কোন সময় কোথায় ঠিক কী রূপে বাংলাদেশের সৌন্দর্য ধরা দেয়। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, শুভ সকাল।